অক্টোবর নভেম্বর, সো অক্টোবরের মিডল অক্টোবরে আপনারা কেটে নেবেন। আর কিভাবে কাটবেন তারও প্রশ্ন পেয়েছি। এই যে আপনারা দেখুন একেবারে গোড়া থেকে কেটে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের সর্বশেষ সবজি লতিরাজ কচু আমি কিভাবে সেভ করতে যাচ্ছি। একই সাথে শেয়ার করব যে সামারের শেষে শীতের জন্য আপনারা কিভাবে এই লতিরাজ কচু কেটে নেবেন আর পরবর্তী বছরের জন্য সেভ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। চলুন আমরা লতিরাজ কচুর দর্শন করে আসি। এই হচ্ছে আমার লতিরাজ কচু, যা হচ্ছে মেইন মাটিতে আছে। আপনারা অনেকেই জানেন যে বেতে আমার সেচি শাক, সেই বেতে একটি পাশে আমি লতিরাজ কচুর এই সংগ্রহ তৈরি করেছি। অজস্র লতি হয়েছে এবং লতিরাজ কচুর ডগাপাতাও অনেক হয়েছে। তো এ বেতেই নয়, আমি কিন্তু আমার আরও একটি বেতে যেখানে আমার লাউ বা মিষ্টি কুমড়ের ফলন হয় যেই মাচাতে, সেই মাচার নিচেও কিন্তু আমি কিছুটা লতিরাজ কচুর চাষ করেছি। তো আজ আমি এই সর্বশেষ আমার গার্ডেনের সবজি বলতে পারেন এটি সেভ করতে যাচ্ছি। তো এতে আমি অনেক প্রশ্নও পেয়েছি যে আপু আপনাদের আমি অনেক প্রশ্ন করেছি এর আগে যে আমরা কোন কচু থেকে লতি পাবো। তো সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। এরপর প্রশ্ন করেছিলাম যে আপু এই লতিরাজ কচু আপনি কোথায় থেকে পেয়েছেন, কিভাবে জার্নি শুরু করেছেন, আমরা কোথায় পাবো, তারও প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। এরপর আসলে আমি যা প্রশ্ন পেয়েছি সবগুলো প্রশ্নের পর যে আমরা কোন সময় এই লতিরাজ কচুগুলো কাটবো। তো বেসিক্যালি সামারের শেষে আমি উইন্টারের যখন শুরু হয়ে যায় তখনই আমি এই লতিরাজ কচুগুলো কেটে নিই, যেমন কি নভেম্বরের শেষে। তো এবছর এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি এমনিতে লেট সামারে আসলে জার্নি শুরু করি গার্ডেনিং। তো ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু এই লতিরাজ কচুর সেভ করতে এখনো পারিনি। এখন কিন্তু ডিসেম্বরের প্রায় শেষ, হাতে আর 2 থেকে 3 দিন সময় আছে ডিসেম্বরের। তো সেই সময়ে কিন্তু আমি এই লতিরাজ কচু সেভ করতে যাচ্ছি। আপনারা চেষ্টা করবেন সামারের শেষে যখনই অটাম সিজন শুরু হবে এই দেশে, ইংল্যান্ডে কিন্তু অক্টোবর নভেম্বর হচ্ছে অটাম। তো অটামেই আপনারা চেষ্টা করবেন এই লতিরাজ কচু সেভ করে ফেলতে। তো শুক্র আলহামদুলিল্লাহ ডিসেম্বর মাস হলেও অনেক ঠান্ডার মাঝেও দেখা যায় যে বেশ কিছুদিন রোদ উঠেছে। তো সেই রোদের কারণে গাছগুলো অনেকটাই ভালো আছে, বেঁচে আছে। কিন্তু দেখুন খাবারের অভাবে কিন্তু অনেকটাই পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না যে এত সুন্দর কচু আমার নষ্ট হয়ে যাক। তো আসলে আপনাদের যে প্রশ্ন ছিল যে কখন কাটবেন, আপনারা এই কচুগুলো কাটবেন হচ্ছে সামারের শেষে, উইন্টারের শুরুতে। আসলে উইন্টারও নয়, অটামের শুরুতে, অক্টোবর নভেম্বর, সো অক্টোবরের মিডল অক্টোবরে আপনারা কেটে নেবেন। আর কিভাবে কাটবেন তারও প্রশ্ন পেয়েছি। এই যে আপনারা দেখুন একেবারে গোড়া থেকে কেটে দিবেন। এই যে আমি একটু দেখাচ্ছি, একটি ধারালো আপনারা নাইফ নিয়ে নেবেন, নিয়ে একেবারে নিচে থেকে কেটে দিবেন। কারণ এখন যদি রেখে দেন এগুলো এমনিতেও কিন্তু আর হবে না শীতের জন্য। তো এই যে দেখুন যে আমি একেবারে কিন্তু গোড়া থেকে এই যে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন একটি আরেকটার সাথে আসলে পাতা লেগে থাকে। তো এই যে আমি একটু চেষ্টা করছি। এই যে দেখুন আমি গোড়া থেকে এই যে কেটে নিয়েছি। এই যে তো এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন আমি কিভাবে কেটেছি। তো পাশেই কিন্তু একটি ছোট কচু আছে। এই যে দেখুন একটি লতি বের হয়েছিল। তো সেই লতি থেকে আসলে আমি তুলিনি লতিটি। তো সেই লতি কিন্তু আবার দেখুন কচুতে রূপান্তরিত হচ্ছে। তো এগুলো আর আমি কাটছি না, এই যে ছোটগুলো রেখেই দিচ্ছি। এই যে দেখুন এই যে বড় কচুটির পাশেই কিন্তু একটি ছোট কচু। তো ছোটটি আমি কাটবো না, ছোটটিকে আমি সেভ করে বড় কচুটি কাটার চেষ্টা করব। তো তার জন্য আমাকে একটু কাট পোড়াতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি এই যে দেখুন আমি এই পাশ থেকে কাটছি। এই যে একটু লক্ষ্য করে দেখবেন আমি ছোট পাতাটি তুলে ফেলি, তাহলে দেখতে পাবেন। এই যে দেখুন আমি এই পাশ থেকে কাটছি যেন আমার এই যে ছোট কচু এটি আঘাত না আসে। এটি লাগার আগেই আমি এই যে স্টপ করে দিচ্ছি কাটা, যেন এটি আমি হাত দিয়ে টেনে তুলতে পারি যে শেষের পাতাটি। আর এইটি যেন আমি এভাবেই নিতে পারি। এই যে দেখুন
দেখুন পাতার ভিতরে ভিতরে ছোট স্নেলও আছে, কারণ এখন ঠান্ডায় অনেক বৃষ্টি হচ্ছে এভরিডে, তো ঘরে নেওয়ার আগে মাস্ট বি এগুলো ক্লিন করতে হবে। তো এই যে দেখুন পাশে কিন্তু ছোট কচুটি রয়ে গেল, আপনারা চাইলে তুলতে পারেন, কারণ এগুলো এমনিও বাঁচবে না, এমনিতেই মরে যাবে। তো যাদের আসলে কচুর সংখ্যা কম খাওয়ার জন্য, তারা চাইলে আসলে এগুলো কেটে ফেলতে পারেন, এতে পরিমাণে বাড়বে অনেক। তো আমার আসলে ততটা পরিমাণে বাড়ার প্রয়োজন নেই, কারণ আমার কাছে অনেক কচু রয়েছে। তো এই যে দেখুন আমি এখান থেকেও এই যে দুটি কেটে দিচ্ছি, এই যে দেখুন, এই তো এগুলো আমি কেটে নিচ্ছি। এখন কাটবো হচ্ছে সব থেকে মোটা মিয়া ভাইকে, এই যে দেখুন, এই যে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখুন। তো শুরুতে আমি আসলে সবগুলো লতি এখান থেকে তুলে নিচ্ছি। তো এই হচ্ছে আমি কচুগুলো কেটে নিয়েছি, এই যে আপনাদের একটু দেখাচ্ছি কেটে নেওয়ার পর কি অবস্থা। আমি লতিগুলো আজ কাটবো না, কারণ লতি আমি আরেকদিন কাটবো, আরেকদিন বলতে হয়তো বা 2-1 দিনের ভিতরে কাটবো, কেটে আমি খেয়ে নিব, কারণ আমার কাছে ইলিশের আর কোনো মাথা নেই। কারণ আমার কাছে আসলে ইলিশ মাছের কোনো মাথা নেই, তবে এই লতি খাবো আমি চিংড়ি মাছ দিয়ে, ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর এই যে ছোট ছোট যে কচুগুলো ছিল তাও আমি রেখে দিয়েছি, এগুলো আমি কাটিনি। আর এই বেতে যে কচু ছিল আমি এখান থেকে সবগুলো কেটে নিলাম, কারণ এগুলো যেহেতু আমি সেভ করব, তাই একসাথে করলে অনেক হবে। আর ছোটগুলো আমি এখানেও রেখে দিয়েছি। আর এই হচ্ছে ভাই আমার লতিরাজ কচু, আশা করি দেখতেই পাচ্ছেন যে পরিমাণে কিন্তু মাশাআল্লাহ কম হয়নি, অনেক হয়েছে। এখন হচ্ছে আমি এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি কিচেনে আপনাদেরকে সাথে নিয়ে। এরপর সবগুলো শোলা কচু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি বড় সড়ো পাত্রে আমি এই কচু শাকগুলো সেদ্ধ করতে বসিয়েছি। আজ আমি কচু শাক হালকা পানি দিয়ে সেদ্ধ করব, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ফাফা কচু, যার ভেতরটি একেবারেই ফাফালো থাকে। আপনারা যারা জানেন তারা তো জানেনই, তাই এই কচুগুলো হতে তেমন বেশি সময় লাগে না। আমি হালকা একটু পানি এর জন্য দিচ্ছি যেন সময়টি আরো বেশি কমে যায়, আর এই যে সবুজ কালারটি একেবারেই যেন অক্ষুণ্ণ থাকে। মনে রাখতে হবে পানি খুবই সামান্য ব্যবহার করতে হবে, খুব বেশি নয়, কারণ এটি কিন্তু মিষ্টি কচু। পানিটি আমরা ঝরিয়ে ফেললে কিন্তু কচুর যে মিষ্টি জিনিসটি তা কিন্তু কমে যাবে। এখন একটি কভার দিয়ে আমরা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের কচুগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর কালার কিন্তু একেবারে অক্ষুণ্ণ আছে। আমি পানি কিন্তু খুবই কম ব্যবহার করেছি, বাকি যে পানি উঠেছে তা হচ্ছে এই কচু পাতা আর কচুর ডগা থেকে উঠেছে। আর আপনারা যারা চান এই শোলা কচুটি আপনারা কিন্তু আমরা যেভাবে পেঁয়াজ আদা রসুন মশলা কষিয়ে মাছ তরকারি রান্না করি, সেভাবেও কিন্তু আপনারা এই শোলা কচুর ডগা পাতা রান্না করতে পারেন, খেতে দারুণ মজা হয়। আমি যেহেতু আজ বা কাল এটি খাবো না বা খাচ্ছি না, তাই কিন্তু আমি সেদ্ধ করে প্রিজার্ভ করে রাখছি। এই কচুটি আপনাদের এক্সট্রা সেদ্ধ করে রান্না করার কোনো প্রয়োজন নেই, এটি খুবই সুস্বাদু কচু, এটি আপনারা সরাসরি মশলা কষিয়েও রান্না করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। এখন আমরা সম্পূর্ণ কচুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আর কভার দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের কচুটি সেদ্ধ হয়ে যাবে। শাকগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর আমি একটি স্ট্রেনারে ড্রেন করে নিয়েছি। এখন সম্পূর্ণ পানিটি আসলে এখান থেকে ঝরে যাবে। আর এই যে আমাদের সবুজ কালারটি অক্ষুণ্ণ আছে, অক্ষুণ্ণ থাকবে। যদি পাতিলে রেখে আমি শাকটি ঠান্ডা করতাম তাহলে ধীরে ধীরে এই সবুজ কালারটি হলুদ হয়ে যেত। এখন যেহেতু আমি অন্য পাত্রে ট্রান্সফার করেছি, এখন আর হলুদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমার স্ট্রেনারের উপর দিক থেকে নিচ দিক থেকে বাতাস অতবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে নিচ দিক থেকে উপর দিক থেকে ঠান্ডা হতে থাকবে। যখন ঠান্ডা হবে পুরোপুরি, তারপর আমরা ফিরে আসব। আর এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গলে গেছে। এখন যদি চান আপনারা এখান থেকে নিয়ে কিছুটা খেতে পারেন। আমি ভাই আজ সব প্রিজার্ভ করছি না, কিছুটা তো খাওয়ার জন্য রেখে দেব। এই তো আমাদের শোলা কচুটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি। আর আশা রাখছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে সম্পূর্ণ বয়েল হওয়ার পরেও কচু শাকের যে কালার একেবারে অক্ষুণ্ণ আছে। আর আমি বরাবরই একটি জিপলক ব্যাগে এভাবে কেন ফ্ল্যাট করে রাখি, আমার প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে অলরেডি বলা আছে। তারপর আমি বলে দিচ্ছি যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, এতে করে দেখা যায় যে জায়গার অনেকটাই বাজেট হয়। বাজেট বলতে যে আমরা বুঝি যে অনেক সময় ছোট ছোট প্যাকেট করে রাখলে অনেক সময় অনেক জায়গা লাগে, কিন্তু আমরা যদি এতটাই ফ্ল্যাট করে রাখি
একটি ব্যাগের উপরে আরেকটি ব্যাগ এমন করে আপনারা ঠিক এক সাইডে 10 থেকে 20টি ঠিক এভাবেই শাকের প্যাকেট রাখতে পারবেন। তাছাড়া আজ আমি জিপলক ব্যাগটি একটু ডিফারেন্ট ব্যবহার করেছি। এর আগে আপনারা যারা দেখেছেন তারা দেখেছিলেন যে আমি A4 সাইজ ব্যবহার করেছি, আর আজ হচ্ছে আমি তার হাফটি ব্যবহার করছি। এতে করে দেখা যায় যে এখন আপনারা এই জায়গায় ডেট লিখে রাখতে পারবেন যে কোন ডেটে আপনারা এই খাবারটি সংরক্ষণ করতে যাচ্ছেন। আর যেহেতু আমার গার্ডেনে আমি 5 থেকে 6 ধরনের কচুর ফলন করি, তো সব আসলে যেন মিক্স না হয়ে যায়, মিলে না যায়, তাই এই যে শোলা কচু আমি লিখে রেখেছি, এতে করে আসলে অনেক বেশি সুবিধা হয়। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী কোনো ইউনিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।